বলেই দরজাটা সশব্দে লাগিয়ে লক করে দিল পূর্ব। পূর্বের এহেন আচানক দরজা লাগানোর মানেটা বোধগম্য হলো না মেহেরিসের ছোট্ট মস্তিষ্কে। হাতে এখনো পূর্বকে খাওয়ানো ওষুধের পাতাগুলো, দু হাতে মুচড়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে পূর্বের দিকে। হঠাৎ দরজা লাগানো কেন? তাকে আবার একা পেয়ে মারবে না তো? কিঞ্চিত ভয় পেয়ে গেল মেয়েটা অজানা আশঙ্কায়। এদিকে পূর্ব এক পা করে এগিয়ে আসছে মেহেরিসের নিকট। পূর্ব যতই এগিয়ে আসছিল ভয়ে মেহেরিস ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছিল। ভীত মেহেরিস পেছোতে পেছোতে হঠাৎ গিয়ে আটকালো বেডের কোনায়। মেহেরিসের পেছনে আপাতত পূর্বর বেড ছাড়া আর কিছুই নেই। ধূপ করে বেডের উপর বসে পড়ল মেহেরিস। অন্যদিকে পূর্ব এখনও সেই একইভাবে এগিয়ে আসছে তার কাছাকাছি। একটা সময় একদম মেহেরিসের কাছে এসে ঘেঁষে দাঁড়ালো পূর্ব। এদিকে মেহেরিস পূর্বকে এত কাছে আসতে দেখে ফ্লোরে পা দুটো রেখে কিঞ্চিত হেলে পড়ল বেডের সাথে পিঠ ঠেকিয়ে। পূর্ব সেই একইভাবে বেডের উপর হেলে নিজের দু হাত মেহেরিসের দু পাশে রেখে মেহেরিসের দিকে ঝুঁকে পড়ল। পূর্বর মুখ মেহেরিসের এতই কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে মেয়েটার সমস্ত মুখাবয়বে। পূর্বকে এভাবে ঝুঁকতে দেখে এবার মেহেরিস পুরোপুরি বেডের সাথে মাথা লাগিয়ে শুয়ে পড়ল। মেহেরিসের হাতের মুঠোয় পূর্বর সেই মেডিসিনের পাতাগুলো, যা হাত দিয়ে শক্ত করে মুঠো বন্দি করে রেখেছে মেয়েটা। পূর্ব মেহেরিসের হাতের দিকে একবার দৃষ্টি দিয়ে পুনরায় তার দিকে চেয়ে এক হাত দিয়ে আলগোছে মেহেরিসের হাতের মুঠোয় পুরে রাখা মেডিসিনের পাতা নিয়ে নিল সযত্নে। অবশ নয় মেহেরিস, পূর্বের মতিগতি বুঝতে পারল মেয়েটা। প্রথমে পূর্ব যখন দরজা লাগিয়েছিল তখন ভেবেছিল হয়তো পূর্ব তার একটু আগের করা সেই অধিকার বোধের জন্যই তাকে মারবে বা বকবে অথবা রাগ দেখাবে, আর এটাই তো সবসময় করে এসেছে লোকটা তার সাথে। কিন্তু আচানক এমন কিছুর কথা মোটেও ভাবতে পারেনি মেহেরিস। অজানা শঙ্কায় মেয়েটার গলা শুকিয়ে কাটকাট। পূর্ব আরও ঝুঁকে পড়ল মেহেরিসের দিকে, আধশোয়া হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। দৃষ্টি বারবার দুজনের দিকে তাক করা। কি দেখছে এমন করে লোকটা তাকে? পূর্বকে দূর থেকে যতটা সুন্দর লাগে, কাছে আসলে তার থেকে বেশি মারাত্মক সুন্দর লাগে দেখতে। এই ব্রাউন রঙের মনে দুটোতে হারিয়ে যায় মেহেরিস। সমুদ্রের গভীর অতলে হারিয়ে যায় মেয়েটা, যেখানে শত চেষ্টা করেও আর খুঁজে পাওয়া যায় না নিজেকে। আচ্ছা, এই লোক এমনভাবে চায় কেন মেহেরিসের দিকে? সে কি বোঝে না এমনভাবে তাকালে যে মেহেরিস নিজের মধ্যে থাকে না? পূর্ব মেহেরিসের দিকে ঝুঁকে থাকার দরুন পূর্বের সামনে কিছু চুল ও তার মুখের উপর উপচে পড়ছে, যাতে লোকটাকে দেখতে আরও মারাত্মক হটহট লাগছে। ইস, মেহেরিস কন্ট্রোল, তুই তো গুড গার্ল। নিজেকে প্রাণপণ চেষ্টা করে ধমকিয়ে রাখতে চাইলো মেহেরিস। এমন ভয় পাচ্ছ কেন? আমি রাক্ষস, খেয়ে ফেলবো তোমাকে। পূর্বের নিরেট কণ্ঠস্বর, যেন সব কিছু স্বাভাবিক আছে, অথচ মেহেরিসের কাছে মনে হচ্ছে এমন সময় থেকে তাকে বোধহয় দূর একটা থাপ্পড় মারাটাও সহজে হজম করে নেওয়া যায়। আরে ভাই, এভাবে ঝুঁকে থেকে এমন দৃষ্টিতে তাকালে কে ভয় পাবে না? তাও মেহেরিস কিছু বলল না। এর মাঝেই পূর্ব মেহেরিসের কপাল ছুঁয়ে দিল তার শুষ্ক অধৈর্যরা। অকস্মাৎ কেঁপে উঠল মেহেরিস। কিছুক্ষণের জন্য চোখের পাতা বন্ধ করে নিল না চাইতেও। শরীর জুড়ে শিহরণ বিচরণ করছে। অতঃপর পূর্ব মেহেরিসের বদ্ধ চোখের পাতার উপর পরপর দুই চোখে দুটো চুমু খেল। এবারও মেহেরিস স্তব্ধ। পূর্ব আজ থেমে নেই। চোখে তার অধর ছুঁয়ে নেমে এলো মেহেরিসের নরম তুলতুলে মসৃণ গালে। দু গালে পরপর টুপ করে দুটো চুমু খেয়ে নিল নির্বিঘ্নে, যেন চুমু নিয়েই নিঃশেষ করে দিবে মেয়েটাকে আজ। এরপর নিজের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালটা ঘষে দিল মেহেরিসের নরম গালটার মাঝে। এবার যেন মেহেরিস নিজেকে শান্ত রাখতে পারল না। দু হাত দিয়ে খামচে ধরল বেড়ের চাদরটা, তাও চোখ খোলার সাহস পাচ্ছে না মেয়েটা। এখনও চোখ দুটো বন্ধ করে রেখেছে। মেহেরিস যে লজ্জা পাচ্ছে বুঝতে পারছে পূর্ব। মেহেরিসকে আর একটু লজ্জা দেওয়ার জন্য আদেশ সূচক বাক্য বলে উঠল পূর্ব। ওপেন ইউর আইস। তাকালো না মেহেরিস। ইস, কিভাবে তাকাবে মেয়েটা? তার লজ্জা লাগে না বুঝি? মেহেরজান, তাকাও আমার দিকে।
পূর্বের মুখে এহেন কথা শুনে রীতিমতো একটু অবাক হলো মেহেরিস। বাব্বা, এই লোক এত সুন্দর করে আদরি গলায় ডাকতে পারে, বিষয়টা ঠিক হজম হচ্ছে না মেহেরিসের। যা শুনতেই চোখ দুটো বড় বড় করে চাইল মেহেরিস। এতক্ষণে ভয় সংশয় অনুভূতি যেন মুহূর্তে বিলীন হয়ে গেছে তার। পরক্ষণেই মেহেরিসের চোখে পড়ল একটু আগেই তার ব্যান্ডেজ করে দেওয়া সেই হাতটা, যেটা দিয়ে পূর্ব মেহেরিসের সামনে আসা ছোট্ট চুলগুলোকে কানের পাশে গুঁজে দিচ্ছে, যা এখন সম্পূর্ণ লাল হয়ে আছে। তার মানে এখনও ব্লিডিং হচ্ছে না বা হয়েছে, এটা এখন চেঞ্জ করে নতুনভাবে ব্যান্ডেজ করে দিতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে ভেবেই পূর্বের দিকে চেয়ে তাকে সরানোর উদ্দেশ্যে হাত দিয়ে নিজের কাছ থেকে দূরে সরাতে চাইল মেহেরিস। উঠুন, আপনার হাত থেকে মনে হচ্ছে এখনো ব্লিডিং হচ্ছে, সরুন, আমাকে দেখতে দিন। হুক, জাস্ট ফোকাস অন মি, নাথিং অ্যালার্ট। আপনি অসুস্থ, সরুন, উঠুন প্লিজ। পূর্বকে সরানোর ন্যায় মেহেরিস একটু ধাক্কা দিয়ে সরাতে চাইলেন নিচ থেকে, তবে এতে পূর্ব না সরলেও মেজাজ বিগড়ে গেল সম্পূর্ণরূপে। এই মেয়েটার সমস্যা কি? যখনই সে কাছে আসতে চায় তখনই মেয়েটা তাকে রাগিয়ে দেয় নিজের কর্মকাণ্ড ধারা। পূর্বকে নিজের কাজে বারবার বাধা দেয় এই মেয়ে, তবুও নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করে মেহেরিসের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই কর্কশ শব্দে সেন্টার টেবিলের উপর থাকা অ্যাপেল ফোনটা বাজতে শুরু করলো। যা শুনে এই মুহূর্তে এবার বেশ রেগে গেল পূর্ব। শালার সময়টাই খারাপ চলছে তার আজকাল। একে তো প্রথমে এই মেয়ে তাকে বাধা দিল, এখন আবার বালের মোবাইল। প্রচণ্ড বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে উঠে দাঁড়ালো মেহেরিসের থেকে। ফোনটা হাতে নিয়ে চোখের সামনে ধরতেই রাগের মাত্রাটা তীর তীর করে আরও বেড়ে গেল ফোনের উপর জ্বলজ্বল করতে থাকা আমার নামটি দেখে। আই সোয়ার আনাম, তুমি যদি এখন আমার চোখের সামনে থাকতি, তোকে যে আমি ঠিক কী করতাম নিজেও জানি না। ফোন রিসিভ করে নিজের ভাইয়ের থেকে এমন কথা শুনে প্রথমে একটু ভয় পেল আমান, পরক্ষণে আবার নিজেকে এইভাবে সান্ত্বনা দিল যে এটা আর নতুন কি, তার ভাই তো তার সাথে এমন ব্যবহার কে করে আসছে ছোট থেকে। 19 থেকে 20 হলেই রেগে যাওয়া তার স্বভাব। তাও ভাইকে উত্তরে থমথমে খেয়ে বলল, সরি ভাই, আসলেই একটু ইম্পর্টেন্ট কথা ছিল। মেহরিস কি তোমার সাথে? আচানক পূর্বকে ফোন দিয়ে তার বউকে খোঁজার ব্যাপারটা কেন জানি ভালো লাগলো না পূর্বর। মেহেরিসের দিকে একটু তাকিয়ে পরখ করে নিয়ে পরক্ষণেই আবার আমানকে উদ্দেশ্য করে বলল, কি বলবি জলদি বল, বলে ফোন রাখ। আসলে ভাই, মামি ফোনে দিচ্ছিল মেহরিসকে, কিন্তু পাচ্ছে না। মামির শরীর নাকি ভালো না, তাই মামি অনেকবার মেহরিসকে কল করেছে, কিন্তু রিসিভ করছে না দেখে মামি চিন্তা করছিল। রাখছি বলেই সব শব্দে কেটে দিল ফোনটা পূর্ব। আমানকে আর কিছুই বলতে না দিয়ে আর এতক্ষণে এই সুযোগে মেহেরিস চান্স পেয়ে দরজা খুলে পালিয়েছে সেখান থেকে। এমনিতেও মেহেরিস এই একটা সুযোগের অপেক্ষাতেই ছিল, না হলে আজ যে পূর্ব থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল। কিন্তু পূর্ব যা চায় সেটা তো মেহেরিস এখন তাকে দিতে পারবে না, সম্ভব না। নিজের রুমে এসে মেহেরিস এক প্রকার হাঁপাতে লাগে। তড়িঘড়ি করে এক গ্লাস পানি খেয়ে নিল ঢকঢক করে। একে তো দৌড়িয়ে আসে থেকে সাথে তখন কার করা পূর্বের পাগলামি। বেডের উপর রাখা ফোনটা হাতে নিতেই চোখে পড়ল 17টা মিসড কল, যা দেখে কিঞ্চিত অবাক হলো মেহেরিস। ফোনে লক খুলে ঢুকতে চোখে পড়ল মাম্মি দিয়ে সেভ করা নাম্বার থেকে 14টা আর আমানের নাম্বার থেকে 3টা মিসড কল। এই সময় হঠাৎ তার মা এতগুলো কল দিল কেন? কোনো বিপদ হয়নি তো? মুহূর্তে সমস্ত চিন্তারা মাথাচাড়া দিয়ে উঠল মেহেরিসের। দেরি না করে ফটাফট কল লাগালো মায়ের নাম্বারে। রিসিভ হতেই শুনতে পেল মিন্নাত বেগমের চিন্তিত কণ্ঠস্বর। হ্যালো, হ্যাঁ মাম্মি বলো, কি হয়েছে? এতগুলো কল দিয়েছ, তোমরা ঠিক আছো তো? কোথায় ছিলি মেহেরিস তুই এতক্ষণ? কতক্ষণ কল দিয়েছি তোকে? আসলে আম্মু ফোন আমার কাছে ছিল না, তাই দেখিনি, সরি। কিছু হয়েছে? তোর পাপা অসুস্থ হয়ে পড়েছে, বারবার তোর কথা জিজ্ঞেস করছে। তুই তো জানিস তোর পাপা তোর উপর অভিমান করে কথা বলেননি, তাই বলি তুইও রাগ করে থাকবি? কি হয়েছে পাপার? বেশি খারাপ করছে শরীর? ঠিক আছে তো? কোথায় এখন? আছে বাড়িতে, সুগার ফল করেছিল,
সাথে লো প্রেশার। তুই তো জানিস তোর পাপা বেশি টেনশন নিতে পারে না। তোর জন্য টেনশন করতে করতেই আজ এই অবস্থা। কিছুক্ষণ থেমে পুনরায় আবার মেয়ের উদ্দেশ্যে বলতে লাগলেন। তুই কেমন আছিস মা? তোদের মধ্যে সব ঠিক হয়েছে? শুনলাম তুই নাকি পূর্বর সাথে আছিস। আমি জানতাম সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, পূর্বর চোখে তোর জন্য যে অনুভূতি, চিন্তা, ভালোবাসা দেখেছি আমি আর মায়েদের ধারণা কখনো ভুল হয় না। মেহেরিশ চুপ রইল মায়ের এহেন কথায়। আজ সকালেও তার ফুপি একই কথা বলল। সবাই ওই মানুষের চোখে তার জন্য ভালোবাসা দেখেছে। আচ্ছা, তাহলে সে দেখতে পায়নি কেন? আর এই লোক তো কোনোদিন মুখ ফুটেও বলেনি তাকে ভালোবাসার কথা। আচ্ছা মামুনি, রাখছি। আর ভালো লাগে না তোমাদের বাপ মেয়ের এসব মন মালিন্য। নিজের খেয়াল রাখিস। তোর পাপা ডাকছে এখন, তাহলে রাখি, পরে কথা বলবো। বলেই সশব্দে ফোন রেখে দিলেন মিন্নাত বেগম। এদিকে ভাবুক মেহেরিশের মাথায় এক ঝাঁক প্রশ্ন। আচ্ছা, পূর্ব কি সত্যিই তাকে ভালোবাসে? তাহলে মুখ ফুটে কেন বলে না সেটা? আর কই, সে তো পূর্বের চোখে তার প্রতি কোনো ভালোবাসা দেখতে পায়নি। কার কাছ থেকে শিওর হবে সে এখন এই ব্যাপারে? বলেই আবার নিজের ফোনের অপশনে গিয়ে দেখলো আমান থেকে আসা প্রায় 3টি কল। তৎক্ষণাৎ আমানকে কল লাগালো মেহেরিশ। কল দিতেই অপর প্রান্ত থেকে রিসিভ হলো তার কলটা। হ্যাঁ মেহরিস, বলো। তোমাকে কতক্ষণ আগে কতগুলো কল দিলাম, ধরলে না কেন? ভাইকে কল দিলাম, ভাইও কিছু না বলে কেটে দিল। মেহেরিশ এখন বুঝতে পারলো ভালো করে যে তখন কার কল এসেছিল। আমান কল করেছে। তাহলে তাকে বললো না কেন ওই লোকটা? শুধুই কি তার নাম খারাপ লোক দিয়েছে? আচ্ছা ভাইয়া, এসব বাদ দাও। এখন আমাকে একটা কথার উত্তর দাও তো, সত্যি করে। বলো, কি জানতে চাও? আচ্ছা, তুমি কি কখনো তোমার ভাইয়ের চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছো? মেহেরিশের প্রশ্ন শুনে আমান খানিকটা ভ্যাবাচাকা খেলো। আমান আচানক মেহেরিশ তাকে এমন কথা জিজ্ঞেস করছে কেন? কিছু হয়েছে? ভাইয়া বলো না। কিছুক্ষণ ভেবে মেহেরিশ আবারও গুনগুন করে নিচ থেকে বলতে শুরু করলো। আসলে আমি ছাড়া সবাই নাকি তার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছে। আমি কিছুই দেখতে পারিনি। এই জন্য শিওর হওয়ার জন্য তোমাকে আমি বললাম। তুমি কি দেখেছো তার চোখে আমার জন্য ভালোবাসা? অপর পাশ থেকে মিটমিট করে হাসলো আমান। তার ভাই তো এই মেয়েকে শুধুমাত্র ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে। কিন্তু মেহেরিশের সাথে খানিকটা মজার স্বরে বলল, তুমি যদি মনে করো ভাই তোমাকে ভালোবাসার কথা বলবে, তাহলে বলবো সেই কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ এটা এই জীবনেও সম্ভব না। ভাই যদি 3-4টা বাচ্চার বাপও হয়ে যায়, তারপরও তুমি ভাইয়ের মুখ থেকে এই কথা বের করতে পারবে না। কেন পারবো না? ভাই অমনি মুখ ফুটে কখনো কোনো অনুভূতির কথা প্রকাশ করতে পারে না ভাই। আমরা তো মাঝে মাঝে ভাইকে নিরামিষ ছাড়া আর কিছুই মনে করি না। নিরামিষ না ছাই? কথাটা মেহেরিশ বিড়বিড় করে নিজের উদ্দেশ্যে বললেও আমানকে বলল, আমিও মেহরিশ মির্জা আপনার ভাইকে কিভাবে না বলে থাকে সেটা আমিও দেখে ছাড়বো। বলেই মেহেরিশ তড়িঘড়ি করে তার ফোনটা কেটে দিল। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে, যে পর্যন্ত এই লোক তাকে মন থেকে ভালোবাসার কথা না জানাবে সেই পর্যন্ত সেও এই লোকের কাছে ধরা দেবে না। এখন না হয় আপাতত সে নিজ থেকে জিজ্ঞেস করে আসুক ওই লোক তাকে ভালোবাসে কিনা সেই কথা। সেই তো শুনেছে সব সময় আগে ছেলেরাই বলে, তারপর না হয় সে তার মনের কথা তাকে জানাবে। ফোনটা সেখানে রেখে পুনরায় আবার পূর্ব রুমের উদ্দেশ্যে ছুটল মেহেরিশ। যেহেতু রুম দুটো কাছাকাছি, তাই বেশি সময় লাগলো না রুমের সামনে হাজির হতে। দরজাটা খোলাই ছিল তখন যে সে দরজা খুলে এসেছে আর লাগায়নি লোকটা। দরজায় দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখে সেই জায়গাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেহেরিশ। আকস্মিক রুমের ভিতর দৃশ্য চক্ষু স্পট হতেই বাকশক্তি বোধহয় লোপ পেয়ে গেছে মেয়েটার। পূর্ব শুধু একটি কালো রঙের ট্রাউজার পরনে, লোমহীন খোলা বুক, উন্মুক্ত কাঁধ। এই প্রথম পূর্বকে এমন উন্মুক্তভাবে দেখল মেহেরিশ, যেন জায়গাতেই জমে গেছে রসগোল্লার মতো বড় বড় হয়ে তাকিয়ে আছে সামনের সুপুরুষটির পানে।
পেটানো শরীরে মাসেলগুলো ফুলে ফুলে আছে। মেহেরিসের এবার বেশ হিংস হলো। পূর্বের শরীরটা তো মেহেরিসের চাইতেও সাদা, হাত মুখ মেহেরিসের মতো হলেও শরীরটা তো মেহেরিসের মুখের থেকেও বেশি সাদা মনে হচ্ছে। ইস, পূর্বকে এভাবে দেখে মেহেরিসের নিষিদ্ধ ভাবনাগুলো ডানা মেলে উঠতে শুরু করলো। বার কয়েক ঢোক গেল মেয়েটা। এদিকে মেহেরিস যে সে কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্বর দিকে। আশেপাশের কোনো খেয়াল নেই। একটু আগেই শাওয়ার নিয়ে এসেছে পূর্ব। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছে মিররটার সামনে দাঁড়িয়ে। পিঠের উপর এখনো বিন্দু বিন্দু পানির কণা চিকচিক করছে। মেহেরিসের কাছে এই মুহূর্তে সেই পানির কণাগুলোর প্রতি ভীষণ হিংস হচ্ছে। সে দেখলো না, ছুলো না, কিন্তু বিন্দু বিন্দুগুলো সুন্দর করে লেপ্টে আছে তার শরীরে। আকস্মিক মেহেরিসের ধ্যান ভাঙল। কিছুটা লজ্জা পায় মেয়েটা একটু আগের করা নিজের চিন্তা ভাবনায়। মুখটা খানিকটা নিচে নামিয়ে ফেলল। ওদিকে মেহেরিসকে মিররের মধ্যেই প্রথম থেকেই দেখতে পাচ্ছে পূর্ব। মেহেরিসকে এভাবে লজ্জা পেতে দেখে মিররের দিকে চেয়েই তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমন, লজ্জাপতি গাছের মতো লজ্জা না পেয়ে এখন এখান থেকে অভ্যাস করে নাও, ভবিষ্যৎ থেকেও বেশি খালে। পুরো কথাটা শেষ করার আগেই মেহেরিস পূর্বকে মাঝপথে থামিয়ে দিয়ে উত্তরে বলে উঠল, ছি, আপনি তো দেখি অনেক অসভ্য। মেহেরিসের এহেন কথায় পূর্ব এবার মিরর থেকে মুখ ঘুরিয়ে সোজাসুজি তাকালো মেহেরিসের দিকে। বুড়ো কিঞ্চিত কুচকিয়ে পড়ল, বিয়ে হয়েছে 6 মাস হলো, এখনো ভার্জিন হয়ে ঘুরছিস, আর তুমি আমাকে কোন সাহসে অসভ্য বলছো মেয়ে? এবার মেহেরিস আর দাঁড়িয়ে থাকতে যেন পারল না। এই লোক তো তার ধারণার বাইরে অসভ্য। পূর্বের সাথে কথা বলে যে সে পারবে না বুঝতে পারলো সেটা। এতক্ষণে তার মাথায় আসলো সে কেন এখানে এসেছিল। পূর্বকে দেখে তো সে কথা মাথা থেকেই উবে গিয়েছিল তার। আপনার সাথে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তো বলেন ম্যাডাম, কি ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছেন আপনি? পূর্বর কথার কোনো আগামাথা খুঁজে পায় না মেহেরিস। বুঝে পায় না তাকে একবার তুই, একবার তুমি, আর একবার ডিরেক্ট আপনি বলে সম্বোধন করার মানে। নিশ্চয়ই এই ব্যাটার মাথায় সমস্যা আছে। মনের কথাগুলো আপাতত একপাশে রেখে উত্তরে নির্বাক কণ্ঠে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না। ডিরেক্ট মুখের উপর না বলে দিল পূর্ব। মেহেরিস কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়। এভাবে কেউ সোজাসুজি মুখের উপর না বলে দেয়? না হলে তাহলে বাকি সবাই যে বলে তার চোখে নাকি ভালোবাসা দেখেছে মেহেরিসের জন্য, সেটা কি মিথ্যা? সেই কথার রেস টেনে মেহেরিস এবার পূর্বকে জিজ্ঞেস করলো, তাহলে সবাইকে যে বলেন আপনার চোখে নাকি আমার জন্য ভালোবাসা দেখে, সেটা কি মিথ্যা? সবার চোখ আছে, তাই দেখে তোমার চোখ থাকলে তো দেখতে ইডিয়েট। কথাটা বিড়বিড় করে বলল পূর্ব, যেটা মেহেরিসের পুরোপুরি কানে গেল না। পূর্বকে এভাবে বিড়বিড় করে দেখে উত্তরে বলল, কিছু বলছেন? বললাম তো না। ভালোবাসলে আমার প্রিয়র তালিকার নাম থাকতে হয়। আমার নাম নেই সেখানে। কারণ আপনি আমার প্রিয় নন। তাহলে? বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো পূর্ব। মেহেরিসের দিকে এক পণ চেয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আপনি আমার ভীষণ অপ্রিয়। আর তাছাড়া আপনি কখনো আমার কোনো কথা শুনছেন? সবসময় এইটা বললে এটার বিপরীত আগে করবেন, যেটা আমার একদম অপছন্দ। তাই আমার প্রিয়র লিস্টে থেকে আপনার নাম বাদ। শেষের কথাটুকু শুনে বোকা মেহেরিসের মন ভেঙে চুরমার হয়ে গেল। সে তার অপ্রিয়, তাকে ভালোবাসবে না, তাহলে কেন মেহেরিস এখানে থাকবে? তার সাথে থাকবে না সে এখানে। কত আশা নিয়ে এসেছিল সে, আর এই লোক নাকি তাকে ভালোবাসে না ভেবেই জোরে চেঁচিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে আমি কেন আপনার সাথে থাকবো? চলে যাবো বাপের বাড়ি। পূর্ব ভুরু প্রসারিত করে চাইল মেহেরিসের দিকে, যেটাতে মেহেরিস খানিকটা দমে গিয়ে রিনরিনে স্বরে বলল, বাপের বাড়ি বলতে মির্জা মঞ্জিল বুঝিয়েছি, ওটা তো আমার বাপের বাড়ি, তাই না? আর হ্যাঁ, যে পর্যন্ত আপনি আমাকে ভালো না বাসছেন সে পর্যন্ত আমি আর এখানে আসছি না, বলে দিলাম। বলেই হন্তদন্ত হয়ে সেখান থেকে চলে গেল মেহেরিস।
পূর্ব আর সেদিকে বেশি মাথা ঘামালো না। এর মধ্যেই তার একটি ইম্পর্টেন্ট কল আসাতে সেই কল নিয়ে ব্যস্ত হয়ে গেল পূর্ব। এরই মাঝে পেরিয়ে গেল আরও প্রায় ঘন্টাখানিক। এতক্ষণ পূর্ব তার একটি জরুরি কলে ব্যস্ত ছিল। ফোন কাটতেই সে গায়ে একটি টি শার্ট জড়িয়ে মেহেরিসের রুমে এসে কোথাও মেহেরিসকে দেখতে না পেয়ে কিঞ্চিত ঘাবড়িয়ে গেল। ভালো করে বাড়ির আশপাশটা এবং চারপাশে খুঁজে কোথাও মেহেরিসকে দেখতে না পেয়ে হঠাৎ অজানা আতঙ্কে কপাল বেয়ে তিরতির করে ঘাম ঝরতে শুরু করলো। পরপর জলদি গিয়ে নিজের রুমের সিসি ক্যামেরা চেক করতে গেল মেয়েটা। এই মুহূর্তে আছে কোথায় সেটা জানার উদ্দেশ্যে। সিসি ক্যামেরা দেখে তার চোখ কপালে উঠে গেল। এই মুহূর্তে সিসি ক্যামেরায় যা দেখতে পেল তা মোটেও কল্পনা করেনি পূর্ব। যেখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সাব্বির এসে মেহেরিসকে নিয়ে যাচ্ছে সাথে করে। একে তো আবারও এই মেয়ে তার কথার অমান্য করেছে, তার উপর তার বন্ধুই কেন মীর জাফরের মতো কাজ করেছে বুঝে উঠতে পারলো না পূর্ব। তার বউকে নিয়ে চলে গেল অথচ তাকে একবারও বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। শরীরে তিরতির করে রাগের মাত্রা বাড়তে শুরু করলো পূর্বর। এই দুজনের একজন যদি এখন তার সামনে উপস্থিত থাকতো তাহলে তার ঠিক কী হাল করতো জানে না সে নিজেও। তৎক্ষণাৎ হন্তদন্ত হয়ে আগে কল লাগালো সাব্বিরের নাম্বারে। কল করতেই সাব্বিরও তৎক্ষণাৎ রিসিভ করে ফেললো কলটা। পূর্বকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ভাই বল, ঠিক আছিস তুই? ইডিয়েট, এত সাহস হলো কোথা থেকে তোর? তুই আমার বাড়ি থেকে আমার বউকে আমার পারমিশন না নিয়ে ছাড়ে নিয়ে গিয়েছিস কেন? একটু অবাক হলো সাব্বির। এই তো কিছুক্ষণ আগের কথা, মেহেরিস তাকে ফোন দিয়ে এ নিয়ে বি নিয়ে রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছিল। কত রিকোয়েস্ট করে বলেছিল যেন তাকে বাড়িতে পৌঁছে দেয়, সে নাকি এখানে থাকবে না। এখন এখানে তার দোষটা কোথায়? তার বই তো তাকে কল করে আসতে বলেছে। এখন এত রিকোয়েস্ট করে আসতে বললে সেটা সে না করতো কিভাবে? আরে ভাই কুল কুল, এভাবে রাখছিস কেন? ভাবি তো বাপের বাড়ি গেছে, আমেরিকা তো আর জানি। ও রিয়েলি? আচ্ছা ঠিক আছে, এরিনাকে কাল আমি নিজে তোর বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো। বেবি হওয়ার আগ পর্যন্ত এরিনার চেহারাও ভুলে যা তুই। বন্ধুর এহেন কথায় নড়ে চড়ে বসলো সাব্বির। মেহেরিসকে এইমাত্র এসে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে কেবলই রওনা দিয়েছিল ছেলেটা। একবার সে জিজ্ঞেস করেছিল মেহেরিসকে পূর্বের ব্যাপারে। মেহেরিস বলেছে তার বন্ধু ঠিক আছে আর সে ওখানে থাকতে চায় না, বাড়িতে যেতে চায়। এর জন্যই আর কিছু না বলে তাকে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিল সে। তাই বলে তার বন্ধু বারবার তার বউকে নিয়ে এভাবে ব্ল্যাকমেল করবে তাকে? ভাই এভাবে হুমকি দিচ্ছিস কেন? কথা দিচ্ছি কাল সকালে তোর বউকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, প্রমিস। তারপরও কথাটা শেষ করার আগে তার বন্ধু টুট টুট করে কেটে দিল তার কলটা। এই মুহূর্তে তার বন্ধু যে ভীষণ রেগে আছে তার উপর সেটা বোধগম্য হতেই তার কল দেওয়ার সাহস করল না সাব্বির। এদের মাঝখানে কেন বারবার কেন এদের মাঝখানে সেই কেন বারবার কেন ফেঁসে যায় বুঝে উঠতে পারে না সেটা। মনে মনে তার কান ধরে নিজ শপথ করে ফেলেছে সাব্বির, সারা জীবনে কোনো দিন এদের মাঝে আর আসবে না সে। শুধু শুধু কিছু না হলেই তার বন্ধু ব্ল্যাকমেল করা শুরু করে দেয় তার বোনকে নিয়ে। বন্ধুর বোনকে বিয়ে করার কোনো উপকার না পেলে এই অপকারটা সে ঠিকই পেয়েছে। আজ তার পৃথিবীর সকল মানুষকে গলা ফাটিয়ে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, হে পৃথিবীর মানুষ, তোমরা সকলেই শুনে রাখো, কখনো বন্ধুর বোনকে বিয়ে করতে যেও না। আর সেই বন্ধু যদি হয় স্বয়ং স্বাভাবিক শাহান পূর্ব, তখন তো আর কোনো কথাই নেই। আজ মেহেরিসের মন খারাপ, শুধু খারাপ নয় বলা চলে, অনেক বেশি মন খারাপ মেয়েটার। সেদিন পূর্বর কাছ থেকে বাড়িতে ফিরে আসার পর কেটে গেছে মাঝখানের 2 দিন। মেহেরিসের কাছে এই 2 দিন 2 বছরের সমতুল্য। অথচ ওই নিষ্ঠুর লোকটা একটা বারের জন্য তার কাছে আসা তো দূর, যোগাযোগ পর্যন্ত করেনি। তার না মানে ওই লোক কি ভালোবাসে না মেহেরিসকে? এইসব ভেবেই মন খারাপ মেয়েটার। এরিনা আজ সকালেই বাড়িতে এসেছে। অবশ্য বাড়িতে আসার একটা কারণ আছে। সবাই মিলে ঠিক করেছে তারা দূরে কোথাও ঘুরতে যাবে, মানে কাপলরা আর কি।
সাব্বির আর এরিনা, আমান আর ইরা যেহেতু বিয়ের পর কারোরই তেমন দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই সবাই মিলে ঠিক করেছে এটা। তবে মেহরিশের কাছ থেকে জিজ্ঞেস করেছে মেহরিশ যাবে নাকি তাদের সাথে। মেহরিশও হ্যাঁ বলে দিয়েছে যে সে যাবে। এখানে এভাবে মনমরা হয়ে বসে থাকার চেয়ে ভালো দূরে কোথাও গিয়ে ঘুরে আসা। আর মেহরিশও তো বাংলাদেশের কোনো কিছুই ভালো করে দেখেনি, জানে না বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে। মেহরিশকে জিজ্ঞেস করেছিল এরিনা যে সে কোথায় যেতে চায়। যেহেতু এটা তার বাংলাদেশে প্রথম ভ্রমণ, তাই তারা মেহরিশের সিলেক্ট করা জায়গাতেই যাবে। তবে মেহরিশের সেসব বিষয়ে কোনো আইডিয়া নেই দেখে এরিনা সহজ করে ভেঙে বলেছিল যে সে সমুদ্র দেখতে চায় নাকি পাহাড়। মেহরিশদের বাড়িটা যেহেতু সমুদ্রের সাথে ছিল, তাই ছোট্টবেলা থেকেই সমুদ্র দেখে অভ্যস্ত সে। আর এমনিতেও তার পাহাড়টা একটু বেশি পছন্দ। ওই যে বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি। মেহরিশও তো দেখেনি পাহাড় তেমন করে। মেহরিশ নিজের মতবাদ জানালেন, সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সাজেক যাবে। সেই সিদ্ধান্তেই অটল সবাই। প্রিপারেশন নিচ্ছে সাজেক যাওয়ার। ইস, কি সুন্দর দুজন কাপেল যাবে। আচ্ছা, মেহরিশ তাদের মধ্যে আবার কাবাব হাড্ডি হবে না তো গিয়ে? হলে হবে, তবু ওই পাষণ্ড দয়ামায়াহীন ব্যক্তির জন্য সে এখানে বসে বসে কান্না করার থেকে ভালো পাহাড়ের সাথে নিজের মনের দুঃখগুলো ভাগ করে দিয়ে আসুক। হয়তো এতে মনটা কিঞ্চিৎ হালকা হয়ে যাবে। মনে মনে পূর্বকে গালি দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করতেও ভুলল না মেহরিশ। সাজেক ভ্যালি যাকে সবাই মেঘের রাজ্য বলে থাকে, সাদা তুলোর মতো শুভ্র মেঘের অনুভূতি সেখানে না গেলে অনুধাবন করা যাবে না। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়নের নাম হলো সাজেক, যেখানে গেলে মানুষের মন প্রাণ অনুভূতি পুলকিত হবে এক বিশুদ্ধ ভাবনায়। সাজেক এমন একটি স্থান যেখানে একই দিনে 3 রকম রূপের সান্নিধ্য পাওয়া যায়। কখনো তপ্ত গরম, তো আবার কখনো বৃষ্টিতে ভিজে দফা নফা অবস্থা। এর মাঝে আবার সাদা শুভ্র মেঘ এসে ঘিরে ধরবে চারপাশ। এরিনা, আমান, সাব্বিরিরা, মেহরিশ একত্রে রওনা দিয়েছে প্রায় দুপুরের দিকে। সকালে রওনা দেওয়ার কথা থাকলেও সাব্বিরের আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। সব মিলিয়ে প্রায় দুপুর হয়ে গিয়েছিল তাদের রওনা দিতে। দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষে ক্লান্ত শরীরে সাজেকের সব থেকে নামি দামি রিসোর্টে উঠেছে মেহরিশরা। এরিনাকে বার কয়েক আসতে না করেছিল রেহানা বেগম। প্রেগনেন্সির প্রথম সেমিস্টারে এভাবে দূরে জার্নি করাটা পছন্দ হয়নি কারো। তবে এরিনা কারো কথায় কর্ণপাত না করে চলে এসেছে এখানে। বারবার বলেছে সে সাবধানে থাকবে, হাঁটাচলা করবে না, বেশি বের হবে না, দরকার হলে রুমে থেকে পাহাড়ে উঠতে যাবে না সে। বাকিরা গেলে যাক, তবুও সে আসবে তাদের সাথে। সাব্বির এরিনার এই কথাতেই এখানে নিয়ে আসে। আসলে সব কিছু ছিল মেহরিশের উপর। মেহরিশ যদি কক্সবাজার যাওয়ার কথা বলতো, হয়তো তাদের জন্য ভালো হতো এতে। তবে মেহরিশ যে সমুদ্র রেখে হঠাৎ পাহাড়ের কথা বলবে, তারা কি সেটা আন্দাজ করতে পেরেছিল আগে? যার যার আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে এখানে। তাদের নিয়ে রিসোর্টে মোট 4টি রুম, 2টো উপরে আর 2টো নিচে। ইরা আর আমান নিচের একটি রুমে থাকবে। সাব্বির আর এরিনা নিচের অপর পাশের রুমটিতে থাকবে বলে জানিয়েছে। এখন বাকি রইল মেহরিশ। উপরে 2টো রুম, একা মেয়েটা থাকবে কি করে? এখন ওদেরও কি কিছু বলতে পারবে না মেয়েটা। যার যার নিজস্ব প্রাইভেসি বলে একটা কথা আছে। তাই অতিশত না ভেবে নিজের ছোট্ট মিনি লাকেজটা নিয়ে উপরে উঠে গেল নিজের রুমের উদ্দেশ্যে। রুমের দরজা খুলতেই মেহরিশের মন ছুঁয়ে গেল অজানা ভালো লাগায়। মস্ত বড় এক রুম, ভিতর একটি মস্ত বড় বেড। জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল অরণ্য। জানালার ধারে সাদা জর্জের পাতলা পর্দাগুলো উঠছে। মেহরিশের ক্লান্ত মন শরীর মুহূর্তেই প্রফুল্লতায় ছেয়ে গেল যেন। ইস, বাংলাদেশে এত সুন্দর! এখানে না আসলে জানতেই পারতো না মেহরিশ সেটা। নিজের ব্যাগটা একপাশে রেখে পা থেকে জুতোগুলো খুলে রাখলো সে। আসার সময় একটা জর্জেটের ফোরলা প্রিন্সের সাদা ফ্রক পরে এসেছিল মেহরিশ।
সাথে গলায় পেঁচানো ছিল সাদা রঙের একটি স্কার্ফ। গলা থেকে সেটা খুলে বেডের উপর রেখে ফ্রেশ হওয়ার জন্যই বাথরুমে ঢুকেছে মেয়েটা। প্রায় মিনিট 10 পর চোখে মুখে পানির ছিটা দিয়ে বের হয়ে এসে রুমের ভেতরের খাটের উপর চোখ পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল খাটের উপর বসে থাকা মানবটিকে দেখে। নিজের চোখে দেখাকে ভুল প্রমাণিত করতে হাত দিয়ে নিজের চোখ দুটো কষলিয়ে পরখ করে নিল মেহেরিস একবার। না, তার চোখ তো ঠিকই দেখছে, কিন্তু এই মানুষটি হঠাৎ এখানে আসলো কিভাবে? এই আপনি আপনি কি সত্যি এখানে? বেডের উপর বসে থাকা পূর্বর দিকে চেয়ে চেঁচিয়ে বলে উঠল মেহেরিস। পূর্বর পরনে কালো রঙের টি শার্ট, উপরে জিন্সের ভেনিম জ্যাকেট, হাতে গ্লাভস, মুখে কালো মাস্ক, সাথে কালো জিন্স। লোকটাকে মারাত্মক লাগছে দেখতে, কিন্তু এই অসময়ে এখানে পূর্ব আসলো কোথা থেকে? আর কিভাবেই বা আসলো এখানে? কই, তাদের সাথে তো আসেনি, আর আসতোই যদি তাহলে তাদের সাথে কেন আসলো না? মাথায় এমন হাজারো প্রশ্নের ঘুরপাক করছে মেহেরিসের। আশ্চর্যর ঠেলায় মেহেরিস এটা দেখতে ভুলে গেল যে একজোড়া তৃষ্ণার্ত চোখ তাকে কিভাবে পরখ করে যাচ্ছে আপাদমস্তক। মুখ থেকে মাস্ক খুলে ধীরে ধীরে হাতের গ্লাভসগুলো খুলে রাখলো পূর্ব। এর মাঝেই আবারও মেহেরিস গমগমে স্বরে বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? এখানে কিভাবে আসলেন আপনি, আর কখন আসলেন? উইটলেস, মানে? নির্বোধ। আমি নির্বোধ? নিজেকে বেশি চালাক মনে করেন? হ্যাঁ, আমি কি এখানে কি করে এসেছেন সেটা বলেন। অবশ্য হেঁটে হেঁটে আসবো না, তাহলে? বাইক দিয়ে। তাহলে আমাদের জানাননি কেন? আর আমাদের সাথেই বা আসলেন না কেন? আর এখানে আপনার কাজ কি? কেন এসেছেন এখানে? এক প্রকার রাগ দেখিয়ে মেহেরিস পূর্বকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। অপূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এসেছি, আর তোদের গাড়ির পিছনে আমি ছিলাম, তোরা খেয়াল করিসনি, এতে আমার দোষ? আমাদের পেছন পেছন কেন এসেছেন আপনি এখানে? উঠে দাঁড়ালো পূর্ব। মেহেরিস তখন চোখে মুখে পানির ছিটানোর দরুন পানি লেগে জামার গলার নিচটায় ভিজে গেছে, যার ফলে ফ্রকটা তার শরীরের সাথে লেপ্টে আছে। তার উপর সাদা হওয়াতে ভিজে যাওয়া স্থানে শরীরের ভাঁজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পূর্বকে আচানক এভাবে এগুতে দেখে দমে গেল মেহেরিস। এতক্ষণ খেয়াল এসেছে নিজের উপর। তৎজলদি দৌড়িয়ে বেড থেকে নিজের গলার স্কার্ফটা আনার উদ্দেশ্যে অগ্রসর হতেই মুহূর্তে হ্যাচকা টান পড়ে তার হাতের উপর। একটানে গিয়ে মুখ থুবড়ে পড়ে পূর্বর প্রশস্ত বুকে। বুকের সাথে মেহেরিসের মাথাটা জোর করে ধরে আছে পূর্ব। মেহেরিস তখন থমকে যায় পুরোপুরি। হঠাৎ সবকিছু ভুলে সেই বুকের ভাঁজেই নিজের শান্তি অনুভব করে নেয় মেয়েটা। চুপ হয়ে যায় একেবারে। পূর্বর নিজের বলিষ্ঠ দু হাত দিয়ে আরও জোরে চেপে ধরে নিজের কাছে। এভাবে কত সময় পার হলো জানা নেই কারোরই। একটা সময় পূর্ব মেহেরিসের মাথা উঠিয়ে কপালে একটা গাঢ় চুমু এঁটে দেয় নিজের পৌর ঠোঁট দিয়ে। এটাই মেহেরিসকে নিজের বশবর্তী করার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ মেহেরিসের মনে পড়ে যায় সেদিনের কথাগুলো। এই লোক তো মুখের উপর বলে দিয়েছে তাকে ভালোবাসে না, তাহলে এখন কেন এমন করছে? কোন অধিকারে? স্বামীর অধিকারে? না, যে স্বামী তাকে ভালোবাসে না, দিনের পর দিন যোগাযোগ না করে দিব্যি থাকতে পারে, তার সাথে কিসের ভাব মেহেরিসের? ভেবেই পূর্বকে এক ধাক্কা দিল নিজের থেকে দূরে সরানোর জন্য। আরে কি সমস্যা? আপনি না আমাকে ভালোবাসেন না? তাহলে এখন আমার কাছে কেন আসছেন? ঠোঁট কামড়িয়ে হাসল পূর্ব মেহেরিসের এহেন কথায়। অতঃপর উত্তরে বলল, আপনি আমার বিয়ে করা বউ, ভালোবাসলেও আপনি আমার বউ, আর না বাসলেও বউ। আর বউয়ের ওপর স্বামীর অধিকার আছে না, সেই অধিকারের টানে এসেছি। না, নেই। যে আমাকে ভালোবাসে না তার কোনো অধিকার নেই আমার ওপর। যান দূরে শুনুন, আমি এখনই এখান থেকে চলে যাব। নিষ্ঠুর পুরুষ মানুষ একটা। সেদিন আসার পর থেকে একটাবার যোগাযোগ করার চেষ্টাও করেননি আপনি। ও হ্যালো ম্যাডাম, আপনাকে এখানে ঘুরতে নিয়ে আসার প্ল্যান করা ছিল। সেটা তো সাব্বির ভাই আমাকে বলে। এইটুকু বলেই থেমে গেল মেহেরিস। পুনরায় পূর্বর উদ্দেশ্যে বড় বড় চোখ করে চেয়ে পড়ল। তার মানে সব কিছু আপনার প্ল্যান ছিল? এই জন্য তো বলি আমাকে কোনো জায়গা সিলেক্ট করতে বলেছে। ছাড়বো না আমি কাউকে। প্রতারক সবাই।
বলেই দরজার কাছে যেতে নিলে আবারও এক টান দিয়ে কাছে নিয়ে আসে মেহেরিশকে। অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিল সযত্নে। তারপর মেহেরিশ এটা কাছে আস্তে আস্তে বলল, সবাই ব্যস্ত, তাদের প্রাইভেসি টাইম নষ্ট করতে যাবে কোন সাহসে? নিচে যাব না, ওপরে অন্য রুমটায় যাব। আমি থাকবো না আপনার সাথে এক রুমে, নাহলে আপনি ওই রুমে যান। অনেক ছাড় দিয়েছে আপনাকে, এইবার আর না। নিজের দায়িত্ব থেকে এভাবে ছন্দবেশে লুকিয়ে এসেছি আপনার কাছ থেকে অন্য রুমে থাকতে। আমি আসতে বলেছি আপনাকে? ভালোবাসেন না তাহলে আসতে গেলেন কেন? বালের সেই একই পেঁচাল নিয়ে বসে আছে। এই ভালোবাসার ভূত মাথায় ঢুকিয়েছে কে? হ্যাঁ, তোমার কি বাল? ভালোবাসা শুরু করছো? রাগে উঠিও না মেহরিশ। আমাকে কি তোমার 20-22 বছরের আবেগী পোলাপান মনে হয়? ঢোল পিটিয়ে পুরো পৃথিবীকে জানাতে হবে তোমাকে ভালোবাসি সেই কথা? কেন তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি কিনা? এত কিছু করার পর এই বালের একটা পেঁচাল নিয়েই পড়ে আছে। যতই বলি রাখবো না, ততই উল্টো তুমি আমাকে রাগিয়ে দাও। মেহেরিশ নুয়ে গেল। শূন্য মস্তিষ্কে পূর্বর কথাগুলো গিয়ে বিঁধল তার। ঠিকই তো, প্রথম থেকেই তো মেহেরিশের জন্য কম কিছু করেনি পূর্ব। তার জন্য আমেরিকা পর্যন্ত চলে গিয়েছিল, আরও কত কি। এত কিছুর পরও সে এতদিন শুধুই নিজের রাগের বশবর্তী হয়ে একঘেয়েমি করে এসেছে। মেহেরিশ এবার বুঝতে পারলো সব কিছু পরিষ্কার করে। আচ্ছা, ভালোবাসি বলে চিল্লিয়ে দুনিয়াকে জানালেই কি ভালোবাসা হয়? পূর্ণতা পায় ভালোবাসার? এছাড়া কি ভালোবাসা যায় না? কে যেন বলেছিল, যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম। পূর্বর ক্ষেত্র তাই ধরে নিয়েছে মেহেরিশ এবার। আর সে রাগাবে না এই ভালোবাসার কথা বলে। এদিকে পূর্ব রেগে রুম থেকে বের হয়ে গেছে ইতিমধ্যে। মেহেরিশ আজ একটু বেশি বাচ্চামি করে ফেলেছে তার সাথে। নিজের রাগকে প্রাধান্য দিচ্ছে, অথচ তার অনুভূতি আবেগ এগুলোর কোনো মূল্যই নেই। বালের এই পিচ্চি মেয়েদের বিয়ে করলে এই এক জ্বালা, খালি আবেগী হয়ে ওঠে। পূর্ব যেতেই মেহেরিশের চোখ পড়ল বেডের কোনায় পড়ে থাকা একটি শপিং ব্যাগের উপর। এতক্ষণ মেয়েটা রাগের বশে চোখেই দেখেনি ব্যাগটা ভেতরে কি আছে দেখার উদ্দেশ্যে ব্যাগ খুলতে পুরোদমে আশ্চর্য হলো মেহেরিশ। ব্যাগের ভেতরে দেখা যাচ্ছে কালো রঙের একটি শাড়ি। জর্জেটের শাড়িটার দুপারে ছোট্ট ছোট্ট স্টোন বসানো, সেটাও কালো রঙের, সাথে ম্যাচিং করে ব্লাউজও আছে। মেহেরিশ বেশ অবাক হলো বটে। শাড়িটা হাতে নিয়ে এপাশ ওপাশ ভালো করে দেখতে লাগলো। এই লোকটার পছন্দ সব কিছুই ইউনিক। পূর্বতে তার উপর রেগে রুম থেকে বের হয়ে গেছে, এখন তো তারই রাগ ভাঙাতে হবে গিয়ে। কিন্তু সে যে তার জন্য শাড়ি নিয়ে আসলো, এই শাড়ি পরবেই বা কিভাবে? এখন সে তো শাড়ি পরতে পারে না। তাহলে কি ইরা বা এরিনা কারো কাছ থেকে হেল্প নেবে মেহেরিশ? এখন কি ওদের ডিস্টার্ব করা ঠিক হবে? তার এসব ভাবনার মাঝে দরজা খটখট শব্দে ধ্যান থেকে ফিরে আসলো মেহেরিশ। শাড়িটা বেডের উপর রেখেই দরজা খুলতে দেখতে পেল এরিনা দাঁড়িয়ে। মেহেরিশ ভাই ওভাবে চলে গেল কেন? আবার ঝগড়া হয়েছে তোমাদের মাঝে? মেহেরিশ কিঞ্চিত ইতস্তত বোধ করলো এরিনার কথায়। তার মানে তারা সবাই জানতো এই লোকের এখানে আসার কথা। কি সুন্দর তার কাছ থেকে সব কিছু লুকালো তারা। আপু, তোমরা জানতে সব কিছু? না, সাব্বির আমাকে একটু আগেই বলল সব। আর আমি একটু বারান্দা গিয়েছিলাম, দেখলাম ভাই চলে যাচ্ছে। উনি কি সত্যি চলে যাচ্ছে? আহে, কি বলো আপু? বলেই তড়িঘড়ি করে বেডের উপর থেকে ফোন বের করে জলদি কল লাগালো মেহেরিশ। একবার দুবার পরপর কয়েকবার কল করার পরও রিসিভ হলো না তার কলটা। মেহেরিশের মনটা টুকরো টুকরো হয়ে গেল ভেঙে। কোনো উপায়ন্তর না পেয়ে তৎজলদি ফোনের মেসেজ অপশনে গিয়ে মনে যা এসেছে ফটাফট টাইপিং করে পাঠিয়ে দিয়েছে পূর্বর নাম্বারে। একটি দুটি পরপর 5টা মেসেজ সেন্ড করে দিয়েছে মেহেরিশ পূর্বর নাম্বারে। তাড়াহুড়ো ঠিক কী মেসেজ টাইপ করেছে জানে না মেহেরিশ নিজেও। জানলে হয়তো লজ্জায় মেয়েটা আর কখনো পূর্বর সামনেই যেতে পারতো না। ফোনটা রেখে এরিনার উদ্দেশ্যে বলল, আপু, আমাকে জলদি করে এই শাড়িটা পরিয়ে দাও তো। তোমার ভাইয়ের রাগ ভাঙাতে হবে, প্লিজ জলদি। এরিনা হেসে উঠল। তার ভাই যেমন একটা পাগল, এই মেয়েও তার ব্যতিক্রম নয়। আল্লাহ মিলিয়ে একদম 2 জনকে একসাথে পেয়েছে, হিসাব পাঠিয়েছে। অতঃপর মেহেরিশের কথায় এরিনাও তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। পার হলো আরও ঘন্টাখানেক। এরিনা শাড়ি পরিয়ে নিচে চলে গেছে।
মেয়ের শাড়ি পরে সারা রুম জুড়ে পায়চারি করছে আর ভাবছে মেসেজগুলো দেখেনি লোকটা, তাহলে আসছে না কেন। পূর্ব যে আজ একটু বেশি রেগে আছে মেহরিশের উপর। আজ থেকে বহু কাঠখড় পোহাতে হবে এই লোকের রাগ ভাঙাতে। রাত হয়ে গেছে, মৃদু লাইটের আলোতে মেহরিশ এখনো বসে আছে তার রুমে। কিছুক্ষণ আগেই এরিনা কিছু খাবার নিয়ে এসেছিল তার জন্য, তবে খায়নি মেহরিশ। সেই যে আসার সময় গাড়িতে টুকটাক কিছু খেয়েছিল, এই যা। কিন্তু টেনশনে নিজের ব্যাগের ভেতরে আনা প্রাণ ফ্রুটের বোতল খালি করে ফেলেছে একটু একটু করে খেয়ে। পূর্বর নাম্বারে কল দিয়েছিল মেহরিশ, তবে নাম্বার বন্ধ আসছে বারবার। চিন্তিত মেহরিশ আর কোনো উপায়ন্তর না পেয়ে বাইরে বের হয়ে আসলো নিচে নামার উদ্দেশ্যে। নিচে নামতেই দেখতে পেল সাব্বির আর এই লোক একসাথে মিলে আড্ডা দিচ্ছে বসে বসে। পূর্বর হাতে সিগারেট, যা দেখে প্রচণ্ড রাগ উঠল মেহরিশের মাথায়, যার জন্য খাওয়া দাওয়া ছেড়ে রুমে বন্দি হয়ে অপেক্ষার প্রহর গুনছিল, সে কিনা এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনের সুখে সিগারেট টানছে। এই সাব্বির ভাই, আপনি একটু রুমে যান তো, আপনার ভাইয়ের সাথে আমার একান্ত কিছু কথা আছে। যান, রুমে যান। রাগে ফেটে দাঁত কিরমিরিয়ে বলল মেহরিশ কথাগুলো। সাব্বির মেহরিশকে হঠাৎ শাড়ি পরা দেখে হা করে তাকিয়ে থাকলে পরক্ষণে বন্ধুর দিকে চেয়ে তার রাগের রিয়াকশন দেখে কিছু না বলে সেখান থেকে চলে গেল আলগোছে। এই সমস্যা কি আপনার? কতগুলো ফোন দিয়েছি, মেসেজ দিয়েছি, কোনো রেসপন্স নেই। অথচ এখানে বসে বসে মানুষ মনের সুখে এসব খাচ্ছেন। পাষাণ লোক, দয়া মায়া নেই আপনার শরীরে। পূর্ব একবার মেহরিশের আপাতমস্তক পরখ করে নিল সযত্নে। মেয়েটাকে আজ অমায়িক সুন্দর লাগছে তার আনা এই শাড়িতে। তার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে আজকে মেয়েটাকে। সিগারেটের শেষ অংশটুকু হাত দিয়ে ফেলে মস্ত বড় এক ধোঁয়া ছাড়ল পূর্ব, যেন মেহরিশের একটি কথাও কানের ভেতর প্রবেশ করেনি তার। এদিকে মেহরিশ তো পূর্বর এহেন রিয়াকশন দেখে আরও তেলে বেগুনে চলে উঠল। আরে, বড় হয়ে গেছেন, কথা কানে যাচ্ছেন না? মেহরিশকে আর কিছু বলতে না দিয়ে এক হ্যাচকা টানে নিজের কোলের উপর এনে বসালো পূর্ব। রাতের আধারে নিস্তব্ধ পাহাড় যেন ভয়ঙ্কর কোনো দানব চুপটি বেঁধে বসে আছে সেথায়। এরপর মেহরিশের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পরিবেশটা উপভোগ করো। আচানক পূর্বর কোলে বসতেই মেহরিশের সমস্ত রাগ যেন উপে গেল পাহাড়ের ওই শীতল বাতাসের সাথে। সেই সাথে এসে জমা বাঁধল গা হিম করা এক শীতল শিহরণ। পূর্ব মেহরিশের ঘাড়ে মুখ ঠেকিয়ে নিঃশ্বাস নেয়ার দরুন গরম নিঃশ্বাস উপচে পড়ছে মেয়েটার ঘাড়ের উপর। ছাড়ুন, কেউ চলে আসবে। আসুন। পরক্ষণেই আবার পূর্ব আগের ন্যায় বলে উঠল, খাওনি কেন? আপনি না বলে চলে গিয়েছিলেন কেন? এজন্য খাবে না? না। রুমে আসো। কেন? খাবে। এমনিতেই সারাদিন না খা, তারপর রাতে আবার আপনাকে ছুতে গেলে বাহানা দিবেন আমি খাইনি, ক্ষুধা লেগেছে, মাথা ঘুরছে, হ্যান ত্যান। এমনও আছে অজ্ঞান হয়ে যেতে পারেন, তখন কি হবে? আপনি খাইয়ে দিবেন, তাহলে খাবো, না হলে না। পূর্ব মূলত তখন মেহরিশের জন্যই খাবার আনতেই গিয়েছিল। তার পছন্দের টুকটাক খাবার এনেছে সে। মেয়েটা বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে ভেবে দূর থেকে গিয়ে বিরিয়ানি নিয়ে এসেছে তার জন্য। আর এই মুহূর্তে ঠিক বাচ্চাদের মতো বাইরে করেই বিরিয়ানি খাওয়াই দিচ্ছে পূর্ব। খেতে খেতে মেহরিশের মনে পড়ে গেল আজ থেকে প্রায় 6-7 মাস আগের কথা। দু চোখে সহ করতে পারতো না লোকটা তাকে। কত চর থাপ্পড় খেয়েছে এই লোকের হাতে। আজ তারা দুজনকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মেহরিশের কাছে মনে হচ্ছে এটাই তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এই মুহূর্তে এই মানুষটা তার নিজের, একদম নিজের মানুষ, তার পূর্ব মির্জা। রাতের আকাশে তারারা আজ বিরল। মেঘেদের আসর বসেছে আকাশে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টি বরাবরই মেহরিশের একটি দুর্বলতা। তাদের রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো মেহরিশ। বারান্দায় বৃষ্টির ছিটে এসে গায়ে পড়তেই ঠান্ডায় কেঁপে উঠল মেয়েটা। পূর্বে একটু আগেই তার ফোনে একটি কল আসলে সেটাই ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির সাথে মেতে উঠেছে মেহরিশ নিজেও, হারিয়ে গেছে অন্য দুনিয়ায়। এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখেনি সে। তো কি যেন বলছিলেন তখন ম্যাডাম? বারান্দায় আস্তে আস্তে মেহরিশকে উদ্দেশ্য করে নির্ডেট কণ্ঠে সুধা পেল পূর্ব।
পূর্বের আচানক এহেন কথার মানে বোধগম্য হলো না মেহেরিসের। পূর্ব কয়েক কদম এগিয়ে এসে ঘেঁষে দাঁড়ালো মেহেরিসের পেছনে। বৃষ্টির ছিটে ফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে তার বউকে। মেহেরিসকে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়ালো পূর্ব। শাড়ির আঁচল ভেদ করে উন্মুক্ত কোমরে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত হাতটা রাখতেই মেহেরিসের নিঃশ্বাস যেন আটকে আসলো। পূর্ব মেহেরিসের উন্মুক্ত কোমর চেপে পূর্বর আরো কাছে এনে ঘাড়ে মুখ ডুবিয়ে আবারও ঘোর লাগা কণ্ঠে বলল, কি ম্যাডাম এভাবে কাঁদছেন কেন? ঠান্ডা লাগছে? ভিতরে চলেন। আপনি না মেসেজে তখন বললেন আমি অনেক হট, আরও কত কি আসলে কি জানি করবেন। এমনিতেই বেচারির লজ্জায় মরি মরি অবস্থা, তার উপর আবার পূর্বর এমন নির্লজ্জ কথাবার্তা। মেরিস তো ভুলে গিয়েছিল তখন তাড়াহুড়োয় কি থেকে কি লিখেছে। আসলে তখন মেহেরিসের মূল উদ্দেশ্য ছিল শুধু পূর্বকে যেতে না দেওয়া। এদিকে পূর্বের অবাধ্য হাতের বিচরণ চলছে মেহেরিসের উন্মুক্ত উদরে। ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিসে কথা বলার দরুন পূর্বর গরম নিঃশ্বাস মেহেরিসের ঘাড়ে গলায় এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। লাস্ট মেসেজ কি লিখেছিলেন যেন? কোথায় কোথায় আদর পুরো কথাটা শেষ করার আগে মেহেরিস আচমকা পূর্বর দিকে ঘুরে দু হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। পূর্ব বুঝতে পারছে মেয়েটা এই মুহূর্তে কতটা লজ্জা পাচ্ছে। মেহেরিসকেও সে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল নির্বিঘ্নে। এভাবে একে অপরকে জড়িয়ে ধরে কতটা সময় অতিবাহিত হলো জানা নেই কারো। এর মাঝে আচমকা পূর্ব পাজা কোলে তুলে নিল তার ছোট্ট মেহেরকে। আকস্মিক কোলে নেওয়াতে মেহেরিস প্রথমে বেশ ইতস্তত বোধ করলেও একটা সময় বিষয়টা বোধগম্য হতেই নিজেকে সামলাবে তো দূর, উল্টো লজ্জায় মেয়েটা দু হাত দিয়ে নিজের চোখ মুখ ঢেকে নিল। মেহেরিসের এটা কোন অক্ষরেও মাথায় এলো না এই মুহূর্তে যদি পূর্ব তাকে কোল থেকে ফেলে দেয় তো হয়তো এটা যদি হাঁস থেকে কিছু মাস আগেও হতো তাহলে মেহেরিস ভয় পেত এসব ভেবে। এখন কেন যেন এই মানুষটার প্রতি তার নিজের থেকেও বেশি বিশ্বাস। এভাবে মেহেরিস অনেকক্ষণ যাবৎ নিজের চোখ মুখ হাত দিয়ে চেপে ধরার পর যখন অনুভব করলো সে এখনও শূন্যে ভাসছে তখন একটু কৌতূহল হলো এই ভেবে যে লোকটা তাকে নিয়ে যাচ্ছে কোথায়। বারান্দা থেকে তাদের রুম তো এত দূরে নয়, এতক্ষণে নামিয়ে ফেলার কথা। তবুও লজ্জায় মুখ ওইভাবেই চেপে ধরে রাখলো। নিয়ে যাক যেখানে খুশি, তাতে তার কি? সে আজ এই মুখ খুলবে না কিছুতেই না। পূর্ব একটা সময় একটি নির্দিষ্ট জায়গায় এসে নামালো মেহেরিসকে। এবার মেহেরিসের মন বেশ ছটফট করছে পূর্ব তাকে কোথায় নিয়ে এসেছে সেটা দেখার জন্য। পূর্ব মেহেরিসকে এখানে এনে নরম কিছু একটার উপর বসিয়েছে যেটা সে বসার সাথে সাথে অনুভব করতে পারছে। কিছু করলাম না তাতে এমন লজ্জা? একটু পরে তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। চুপ থাকুন অসভ্য লোক। বলেই মুখ থেকে হাত সরানো মাত্রই পুরো দমে অবাক হলো মেহেরিস। এটা তো তাদের রুম নয়, তাহলে কোথায় এটা? এসব এটা তো আমাদের রুম নয়। জি, এটা আমাদের রুম নয়। তাহলে কোথায় এটা? আর এসব কে করলো? এই মেয়েটার এমন অদ্ভুত কথাবার্তা না চাইতেও রেগে যায় পূর্ব। তাই মেজাজটা একটু ছুটে গেল তার। উচ্চস্বরে মেহেরিসকে হালকা ধমকিয়ে পড়ল, ভূতে করে দিয়েছে এসব, ইডিয়েট। কি? এখানে ভূত আছে? অবশ্যই থাকতে পারে। যে বড় বড় পাহাড় আর গাছ, এখানে ভূত তো আসারই কথা। খানিকটা মস্করার আওয়াজে বলল মেহেরিস কথাগুলো। সে বুঝেছে এগুলো নিশ্চয়ই তার সামনে উপস্থিত থাকা মানুষটির কাজ, এছাড়া এইসব আর কে করবে। তবুও পূর্বকে রাগাতে কিছুটা রসাত্মকভাবে বলল কথাগুলো। আজকে যদি আমাকে রাগাও তাহলে তার পরিণাম সম্পূর্ণরূপে তোমাকে বহন করতে হবে, বলে দিলাম। মিটমিট হাসা থেমে গেল মেহেরিসের। না, আজ মেহেরিস রাখবে না তার এই প্রিয় মানুষটিকে। হোক সে তার ভীষণ অপ্রিয়, কিন্তু পূর্ব তো তার ভীষণ প্রিয়। আর এই অপ্রিয়র মাঝেই তো প্রিয় লুকিয়ে আছে, সেটা তো মেহেরিস জেনে গেছে ইতিমধ্যে। তাহলে আর কিসের বাধা? পরক্ষণে খেয়াল পড়তেই দেখলো যে রুমের ভেতরে মাঝামাঝি রাখা বেডের এক কোণায় এনে বসিয়েছে পূর্ব তাকে। আর পূর্ব হাঁটু মুড়ে বসে আছে তার পায়ের কাছে।
পুরো বেড ভর্তি শুধু গোলাপের পাপড়ি। সাদা চাদরে লাল গোলাপের পাপড়িগুলোর সাথে রুমে ছোট্ট বড় ক্যান্ডেলে দেখতে অমায়িক সুন্দর লাগছে রুমটা। দেখতেই বোঝা যাচ্ছে এগুলো যে সাজিয়েছে সে বেশ অভিজ্ঞ। আচমকা পূর্ব মেহেরিসের একটা পা টেনে নিল তার হাঁটুর উপরে। যে পাটাতে সে পায়েল পরিয়ে দিয়েছিল সেটাই। শাড়িটা পা থেকে একটু উপরে উঠিয়ে আগে পরিয়ে দেওয়া সেই পায়েলটা খুলে নিল পূর্ব। এরপর প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে একরকম দেখতে দুটো পায়ের নূপুর বের করলো। নূপুর নয়, বরং চেনের মতোই ছোট্ট ডায়মন্ডের দুটো পায়েল, যেগুলো আবছা অন্ধকারেও চিকচিক করছে। একে একে দুই পায়ে পায়েলগুলো পরিয়ে দিল নিজ হাতে। মেহেরিস চুপটি করে বসে আছে আর মন দিয়ে পর্যবেক্ষণ করছে তার প্রিয় মানুষটির কার্যকলাপ। এরপর পূর্ব আকস্মিক মেহেরিসের এক পায়ে মাথা নিচু করে টুপ করে পায়েল পরার জায়গায় চুমু খেয়ে নিল। আকস্মিক কেঁপে উঠল মেহেরিস, পা দুটো সরানোর ন্যায় মিহি কণ্ঠে পড়ল, ছি, কি করছেন এসব? পায়ে কেউ চুমু খায়? মেহেরিসের দিকে মাথা উঠিয়ে তীক্ষ্ণ চোখে চাইল পূর্ব, অতঃপর ধীর কণ্ঠে শুধালো, তোমার মাথা থেকে পা সমস্ত কিছুই আমার। তোর আমি যা চাই তাই করব, আমার ইচ্ছা। বাধা দেওয়ার সাহস কারো না। বলেই হঠাৎ পূর্ব বসা থেকে উঠে দাঁড়ালো। কয়েক কদম ফেলে এগিয়ে গেল দরজার নিকট। দরজাটা সশব্দে বন্ধ করে দিল। দরজা ড্রিম করে বন্ধ করার সাথে সাথে মেহেরিসও খানিকটা কেঁপে উঠল বোধ হয়। অতঃপর পুনরায় এগিয়ে আসলো রুমের ভিতর। এসে বেডের সামনে একটি বেতের সোফায়ের উপর বসলো। পরনে তার কালো রঙের সিল্কের একটি শার্ট। মেহেরিসের সাথে মিল রেখেই শার্টটি তখন পরেছিল পূর্ব। শার্টের উপরের বোতাম দুটো খুলে রিল্যাক্সের সহিত সোফায় দুই পা এলিয়ে আরাম করে বসলো। মেহেরিস এতক্ষণ ধরে সবটায় আর চোখ দিয়ে খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল লোকটাকে। কালো শার্টে এই মৃদু আলোতেও মারাত্মক সুন্দর লাগছে দেখতে। ভেবো না এগুলো আমার প্ল্যান। হ্যাঁ, এখানে তোমাকে আনার প্ল্যান আমার থাকলেও এসব কিছু করার সময় আমার নাই। তাব্বির করেছে। আর এটা হচ্ছে আমাদের পাশের রুমটা। সেটাই তো বলি, আপনি এসব কি করবেন? আনবিলিভেবল, আপনি এত রোমান্টিক নাকি? বুড়ো প্রসারিত করলো পূর্ব। মেহেরিসকে হাতের ইশারায় কাছে ডাকার ন্যায় ডাকলো। মেহেরিসও আজ বাধ্য মেয়ের মতোই ছোট ছোট কদমে এগিয়ে এসে দাঁড়ালো পূর্বর কাছে। আচমকা এক টানে মেহেরিসকে পূর্বর কোলের উপর এনে বসালো পূর্ব। এই লোকের আকস্মিক এমন টানা হেঁচড়ায় ভীষণ ভরকালো মেহেরিস। মেহেরিস পূর্বর মুখোমুখি। আচমকা টান দেওয়াতে মেহেরিসের চুলগুলো এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। এমন সময় পূর্ব পুনরায় তার সে ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, কে রোমান্টিক না? আপনি? আমি আনরোমান্টিক? হুম। শব্দ করে হাসলো পূর্ব, মুখটা একটু সাইড করে ঘুরিয়ে। অতঃপর পুনরায় মেহেরিসের দিকে ঝুঁকে হ্যাক্সি স্বরে বলল, একটু পরে বুঝতে পারবেন আমি আসলে কতটা আনরোমান্টিক। কানের কাছে ফিসফিসিয়ে বলার দরুন মেহেরিসের সমস্ত শরীরে এক শীতল স্রোত বয়ে গেল যেন। পূর্ব মেহেরিসের সামনে আসা চুলগুলোকে সযত্নে মেহেরিসের কানের পাশে গুঁজে দিল। এরপর পুনরায় ঘোর লাগা কণ্ঠে বলল, আজকে যদি কোনো ড্রামা করেছে তো পালনের চেষ্টা করো। এখান থেকে আইস শাওয়ার একদম পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিব। মানে? জি, নাও আনবাইট মাই শার্ট। কি? অবাকের ন্যায় মেহেরিস প্রশ্ন করলো যেন একটু আগের বলা কথাটি কানে যায়নি তার। তবে কথাটি যে বিস্ময়ে বলা। মেহেরিস পূর্বকে আরেকটু জড়িয়ে নিয়ে খিচে চোখ বন্ধ করে ফেলল। রিন রিনের স্বরে বলল, ছি, পারবো না আমি। পূর্ব মেহেরিসের অগোচরে ঠোঁট কামড়িয়ে হাসলো কিঞ্চিত। আজ সেই মেয়েকে ইচ্ছে মতো জ্বালাবে, তাই আবারও ব্যঙ্গাত্মক স্বরে বলল, কে যেন মেসেজে বলছিল আজ নাকি যা বলবে সব করবে। তাহলে এখন আবার পাল্টে খাচ্ছে কেন? সেটা তো শুধু আপনাকে যেতে না দেওয়ার বাহানা ছিল। আমি চলে গেলে হয়তো ভালো হতো আপনার জন্য, বেঁচে যেতেন অন্তত। ভুল করেছেন আমাকে যেতে না দিয়ে। কেন? এখন কি আমাকে মেরে ফেলবেন নাকি? তবে সুখের সাগরে ডুব মারাবো আজকে আপনাকে আমি, যেখান থেকে হাজার আকুতি মিনতি করলেও উঠে আসতে পারবেন না আপনি।
মেহেরিসের সর্বাঙ্গে যেন বিদ্যুৎ বয়ে গেল। একে তো পূর্বের এমন লাগামহীন কথাবার্তা, সাথে আবার পূর্বর অবাধ্য হাতের বিচরণ। মেহেরিস আরও জোরে শক্ত করে চেপে ধরল পূর্বকে। পূর্বর অবাধ্য হাতের স্পর্শগুলো তাকে যে এলোমেলো করে দিচ্ছে পুরো। এর মাঝেই আচমকা পূর্ব কোনো কিছু না বলে মেহেরিসের অধরের মাঝে মিশিয়ে দিল তার অধর। লিপ্ত হলো দুজন এক গভীর চুম্বনে। মেহেরিস প্রথমে রেসপন্স না করলেও পূর্ব তাকে আজ পুরোপুরি বেসামাল করে ফেলেছে। পূর্বর প্রতিটা পদক্ষেপ খুব নিপুণভাবেই সায় দিচ্ছে সে। অবশেষে পূর্ব মেহেরিসের থেকে মুখ উঠিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, মেহের, আই ডেসপারেটলি নিউ ফুলিং রাইট নাও। মেহেরিসের এই মুহূর্তে মন চাচ্ছে লজ্জায় মাটিতে না ঢুকে পড়তে। উত্তরে কি বলবে পূর্বকে জানে না মেহেরিস, তবে সেও আজ চায় এই মানুষটাকে পুরোপুরি করে নিজের করে নিতে। তবে লজ্জায় মেয়েটার মুখ থেকে একটা বলিও বের করতে পারছে না। এদিকে পূর্ব মেহেরিসের থেকে উত্তরের আশা ছেড়ে আচমকা বসা থেকে তাকে সেইভাবে কোলে তুলে নিয়ে গেল বেডের উদ্দেশ্যে। বেডের উপর মেহেরিসকে শুয়ে দিয়ে তার উপর আচ্ছন্ন হয়ে রইল পূর্ব। অতঃপর পুনরায় মেহেরিসকে দম ফেলার ফুসরত না দিয়ে আবারও আগের ন্যায় চেপে ধরল মেয়েটার ঠোঁট দুটো। একটা সময় ঠোঁট ছেড়ে নেমে আসলো মেহেরিসের সেই লোভ লাগানো দৃশ্যমান গলার তিলটার উপর। ছোট ছোট কামড়ে ভরিয়ে দিতে লাগলো মেয়েটার নরম গলার একাংশ। মেহেরিস আর সহ্য করতে না পেরে পূর্বর ঝাঁকড়া চুলগুলো তার ঠোঁট ছোট্ট ছোট্ট দু হাত দিয়ে খামচে ধরল। এতে যেন আরও বেসামাল হলো পূর্ব। আচমকা মেহেরিসের উপর থেকে একটু উঠে মেহেরিসের শাড়ির আঁচলটা সরাতেই লজ্জা সংশয় আড়ষ্ট মেহেরিস তৎক্ষণাৎ ওপাশ হয়ে ঘুরে গেল। তবে আজ থেমে নেই পূর্ব। সে যেন আজ পণ করেই নিয়েছে, কিছুতেই ছাড় দিবে না আর এই মেয়েকে। তাই তো মেহেরিস ওপাশ হয়ে ঘোরার পরও তার নরম মসৃণ ফর্সা আধখোলা পিঠ থেকে ব্লাউজের ফিতাটা একটানে খুলে ফেলল। সমস্ত পিঠ জুড়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল আজ পূর্ব। আরও বেখেয়ালি হলো মেহেরিস। আজ সে বুঝেছে রক্ষা নেই আর তার স্বামী রূপী এই প্রিয় মানুষটা থেকে। তবে আটকাতে তো সেও চায় না তাকে। কিন্তু এদিকে মেয়েটা ভীষণ গভীর শিহরণ জাগানো অনুভূতিতে ডুবছে, তো অপরদিকে আবার লজ্জায় জুবুথুবু হয়ে যাচ্ছে। মেহেরিস পূর্বর এমন আচরণ সামলাতে না পেরে পুনরায় একপাশ ঘুরে দু হাত দিয়ে জড়িয়ে ধরল পূর্বকে। কাঁপা কাঁপা ঠোঁটে বলল, প্লিজ। একটা কথা নয়, আজ থেকে নির্ঘুম রাত কাটানো অভ্যাস করে নেন মিসেস পূর্ব মির্জা। এখন থেকে প্রায় অনিদ্রাই রাত কাটাতে হবে আপনাকে। বলতে বলতে শার্টের বাকি বোতামগুলো খুলে একটানে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল দূরে। সারা রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটু আগে তাদের পরিত্রেহ বস্ত্রগুলো। বাইরে গুটি গুটি বৃষ্টি একটা সময় থেমে গেলেও থামলো না যা দুজন কপতির তাণ্ডবলীলা। অবশেষে দীর্ঘ 30 বছরের ধৈর্যের সীমানার দেয়াল ভাঙল পূর্ব। বেসামাল পূর্বকে সামাল দিতেই আজ রীতিমতো হিমশিম খেয়েছে তার অর্ধাঙ্গিনী। ঘড়ির কাঁটায় রাত 3:42। পূর্বর প্রশস্ত বুকে লজ্জা প্রতি গাছের ন্যায় গুটিয়ে আছে মেহেরিস। দু হাতে আগলিয়ে ধরে রেখেছে পূর্ব তার মেহেরকে। তবে ঘুম নেই কারো চোখে। একটু আগে মেহেরিসের শরীরের অবস্থা অনবরত চোখে পড়তেই থেমে যায় পূর্ব। তখন থেকে মেহেরিসকে আদরের ন্যায় নিজের উন্মুক্ত বুকের সাথে লেপ্টে ধরে রাখে। মেহেরিস ফুপাচ্ছে সে কখন থেকে। একটু পর পর ডুকরে কেঁদে যাচ্ছে মেয়েটা। বেশি কষ্ট দিয়ে ফেলেছি? উত্তর নেই মেহেরিসের। মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে আবারও মেহেরিসের কানের কাছে এসে ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল পূর্ব, এত জেন্টাল থাকার পরেও এই অবস্থা, সারা জীবন সামলাবে কিভাবে? আমি কিন্তু আমার ওই সব পুরুষদের মতো 3 থেকে 4টা বিয়ে করতে পারবো না, বলে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমার তোমাকেই লাগবে। তাই অভ্যাস করে নাও, এতে তোমার জন্যই ভালো। ছাড়ুন নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার।
পুরো শরীর ব্যথা বানিয়ে এখন বলছে জেন্টেল ছিল। চলুন আমাকে। আমি সিরিয়াস মেহের, তুমি আমাকে এমন বড় অপবাদ দিতে পারো না। আমি কিন্তু নিষ্পাপ, তুমি উল্টো আমাকে ভড়কেছিও। তখন মনে নেই কি যেন বলেছিলে আরও? ছি, চুপ করুন, খারাপ লোক কোথাকার। বলেই 2 হাত দিয়ে পূর্বর মুখ চেপে ধরল মেহেরিশ। পূর্ব মিটমিটিয়ে হাসলো। মূলত মেহেরিশের এর মাইন্ড ডাইভার্ট করার জন্য পূর্ব মেহেরিশের সাথে এসব বলছিল, যেন ওদিক থেকে মন ঘুরে যায় তার। অবশেষে পূর্ব মেহেরিশের কাছে সিরিয়াস কণ্ঠে শুধালো, শাওয়ার নিতে হবে, উঠে পড়বে নাকি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি কোথাও। বলে কমফোর্টস দিয়ে মুখ লুকিয়ে ফেলে মেহেরিশ। পূর্ব উঠে চলে যায় ফ্রেশ হতে। লম্বা একটা শাওয়ার নিয়ে এসে পুনরায় মেহেরিশকে একইভাবে শুয়ে থাকতে দেখে এবার কমফোর্ট সহ মেহেরিশকে আচমকা পাজা কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় সে। মেহেরিশের পরনে পূর্বশী কালো রঙা সিল্কের শার্টটি। মেহেরিশকে ওয়াশরুমে নিয়ে কমফোর্টটা সরাতে নিলে 2 হাতে চেপে শক্ত করে কমফোর্টটা ধরে থাকে মেহেরিশ। পূর্ব সেদিকে তোয়াক্কা না করে শক্ত হাতে মেহেরিশের থেকে কমফোর্টটা টেনে ওয়াশরুমের বাইরে ফেলে দিয়ে মেহেরিশকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দেয় পূর্ব। শরীরে ঠান্ডা পানি হঠাৎ করে পড়ার কারণে মেহেরিশের সারা শরীর যেন মুহূর্তেই জ্বলে ওঠে। পূর্বের পাগলামির তোপে দেয়া সেই চিহ্নগুলোর জায়গায় পানি পড়তেই মিচমিচিয়ে জ্বলে ওঠে। তারপর আবার এত রাতে ঠান্ডা পানি শরীরে পড়ার কারণে শরীরে কাঁপুনি উঠে যায় মেহেরিশের। কাঁপতে কাঁপতে ঝর্ণা থেকে একটু দূরে সরে রিনরিনের স্বরে পূর্বকে উদ্দেশ্য করে বলল, আমি এখন গোসল করবো না, শীত করছে। এইদিকে মেহেরিশের অর্ধভেজা শরীরের পানি তপটে পূর্বের কালো রঙা শার্ট শরীরের সাথে লেগে আছে মেহেরিশ। অর্ধভেজা চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, চোখের পাপড়িগুলো ভিজে আছে, যা দেখে খেল হারালো পূর্ব পুনরায়। নিজেকে শান্ত করার ন্যায় ঢুক গিলল কয়েকবার, কিন্তু প্রতিবারের ন্যায় এবারও ব্যর্থ হলো পূর্ব নিজেকে সামলাতে। ঝড়ের বেগে মেয়েটাকে দেয়ালের সাথে চেপে ধরেই লিপ্ত হলো আরও এক গভীর চুম্বনে। মেহেরিশ ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করলে তার 2 হাত পূর্ব তার 1 হাত মুঠোয় বন্দি করে নিজের কাজ সম্পাদন বিভোর হয়ে উঠল। একটা সময় মেহেরিশের গলার নিচে নেমে আসতেই চোখ পড়ল তখন করা তার ভালোবেসে দেওয়া সেই ক্ষতগুলোর উপর, যেগুলো মেয়েটার ফর্সা শরীরে কালচে লাল বর্ণ ধারণ করে আছে। তৎক্ষণাৎ মেহেরিশের থেকে দূরত্ব বাড়ল পূর্ব নিজে। বড় বড় কদম ফেলে দরজা খুলে চলে গেল সেখান থেকে। এই মুহূর্তে এখানে থাকলে আবারও পুরোপুরি খেয়াল হারাবে সে, আর বা তা বহন করতে হবে মেহেরিশকে। এমনিতেই আজ অনেক কিছু গিয়েছে মেয়েটার উপর, তাই আর পুনরায় কষ্ট বাড়াতে চায় না বলেই সেই স্থান থেকে চলে যাওয়া তার।